মনে করেন আপনি যে জবটা করছেন সেটা হঠাৎ করেই চলে গেল। বাংলাদেশের প্রাইভেট সেক্টরে এই ঘটনাটা হরহামেশাই ঘটে। যে কারো জব যে কোনো সময় চলে যেতে পারে। জব সিকিউরিটি নাই। আবার আপনি যে বিজনেসটা করছেন সেটাও যে কোনো সময় চাপের মধ্যে পড়তে পারে, ইনকাম বন্ধ হয়ে যেতে পারে, আপনার বিজনেসটা শাটডাউন হয়ে যেতে পারে। তাহলে এই সিচুয়েশনে আপনি কি করবেন? এই সময়ে অর্থের যোগান আপনি কিভাবে দেবেন? আপনার সংসার খরচ কিভাবে চলবে? এটা নিশ্চয়ই একটা চিন্তার বিষয়। আরেকটা সিচুয়েশন চিন্তা করেন, আপনি একসময় রিটায়ার করবেন। তো ওই সময়ে আপনি অর্থ রোজগার করতে পারবেন না। অর্থ রোজগার করার সক্ষমতা আপনার থাকবে না। তাহলে ওই সময় গিয়ে আপনি কি করবেন? আপনি কি কারো উপর নির্ভরশীল হবেন? নাকি আত্মনির্ভরশীল হওয়ার জন্য এখন থেকেই পদক্ষেপ গ্রহণ করবেন? এই বিষয়ে হার্ভার্ড ইউনিভার্সিটির একটা রিসার্চ হয়েছে। সেই রিসার্চে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। আমি সেই রিসার্চের কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করব। সেই সাথে বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের কি করা উচিত সে বিষয়ে আলোচনা করব। যারা এই বিষয়টি বুঝতে চান, জানতে চান, ভবিষ্যৎ পদক্ষেপ নিতে চান, তারা আমার এই ভিডিওটি দেখলে আশা করি উপকৃত হবেন। আসেন শুরু করা যাক ভিডিওটি। আমি বর্তমান অবস্থা থেকে শুরু করি। আপনি যে চাকরিটা করছেন, চাকরিটা চলে গেল। বিজনেস করছেন, বিজনেসের ইনকাম বন্ধ হয়ে গেল। তাহলে আপনি কি করবেন? অবশ্যই আপনি আরেকটা চাকরি জোগাড় করবেন অথবা বিজনেসটাকে আপনি রিওপেন করবেন। কিন্তু সেটার জন্য তো সময় লাগবে। আপনি চাইলে তো কালকেই একটা জব হয়ে যাবে না, বা চাইলে কালকেই হয়তো আপনি বিজনেসটা শুরু করতে পারবেন না। তো এই যে সময়টা, এই সময়টাতে আপনি চলবেন কিভাবে? আপনার সংসার খরচ কিভাবে চলবে? আপনার অন্যান্য খরচ কিভাবে চলবে? আপনার ছেলেমেয়ের লেখাপড়ার খরচটা আপনি কিভাবে চালাবেন? তা হার্ভার্ড রিসার্চের রিপোর্ট থেকে বলছে সেটা হচ্ছে যে প্রত্যেকের উচিত ৬ মাসের একটা এমার্জেন্সি ফান্ড তৈরি করে রাখা, যে টাকাটা ব্যাংকে জমা থাকবে। আপনার যদি এখন মাসিক খরচ হয় ১,০০,০০০ টাকা, তাহলে আপনি অবশ্যই ৬ মাসের খরচ অর্থাৎ ৬,০০,০০০ টাকা ব্যাংকে সবসময় জমা রাখবেন। যেন যেকোনো সময় জব চলে গেলে আপনি সেই টাকাটা ব্যবহার করতে পারেন। বিজনেসের ইনকাম বন্ধ হয়ে গেলে নতুন বিজনেস ওপেন হওয়া পর্যন্ত এই ৬ মাস সময় আপনি নিতে পারেন। জব চলে যাওয়ার পরে বা ইনকাম বন্ধ হয়ে গেলে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে অর্থনৈতিক সমস্যা। অর্থনৈতিক সমস্যা যদি প্রকট আকার ধারণ করে, তাহলে পারিবারিক সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। সামাজিক সম্পর্কগুলো নষ্ট হতে থাকে। মানসিক চাপ বৃদ্ধি পায় এবং একজন মানুষ দিশেহারা হয়ে যেতে পারে। তো এই সময় কি হয়? নতুন একটা চাকরি জোগাড় করা বা আরেকটা বিজনেস শুরু করা, সেটার জন্য যে মানসিক স্থিতিশীলতা দরকার, যে শান্ত মেজাজ দরকার, যে পরিকল্পনা নেওয়া দরকার, সেইটা অনেকেই নিতে পারে না। মানসিক চাপ এত বৃদ্ধি পায়। যদি এই এমার্জেন্সি ফান্ড থাকে, তাহলে যে কেউ মানসিক চাপ খুব সহজে ম্যানেজ করতে পারবে। তা আমি আপনাদেরকে বলবো যে বাংলাদেশে জব মার্কেটটা আসলে খুব বেশি পরিমাণে ইনসিকিউর। বিজনেসও যে সিকিউর তা আমি বলব না। সেটাও ইনসিকিউর। যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। সুতরাং আমি আপনাদেরকে বলবো যে আপনারা যদি ১ বছরের এমার্জেন্সি ফান্ড জমা রাখতে পারেন ব্যাংকে, তাহলে এই ১ বছরের মধ্যে আপনি কিন্তু অনেক ভালো চিন্তা করতে পারবেন। অনেক বেশি মানসিকভাবে স্থিতিশীল থাকতে পারবেন। হয়তো নতুন জব পাওয়া বা নতুন বিজনেস শুরু করার জন্য আপনার হয়তো ৬ মাস লাগবে না বা ১ বছর লাগবে না। কিন্তু এই ফান্ডটা যদি থাকে, আপনি সবসময় মানসিকভাবে শান্ত থাকবেন। মানসিক চাপ ম্যানেজ করা আপনার জন্য অনেক সহজ হবে। এবার আসি রিটায়ারমেন্ট স্টেজের বিষয়। সেটি বলছে যে রিটায়ারমেন্ট স্টেজে আসলে কত টাকা লাগবে? আপনার এখন যদি মাসিক ইনকাম হয় ১,০০,০০০ টাকা, তাহলে হার্ভার্ড রিসার্চ বলছে যে আপনি অন্ততপক্ষে বর্তমান ব্যয়ের বা ইনকামের ৭০ থেকে ৮০% যেন আপনি রিটায়ারমেন্ট স্টেজে ইনকাম করতে পারেন, সেটার একটা ব্যবস্থা রাখা। কিভাবে করতে পারেন আপনি বিষয়টি? এখন যদি আপনার মাসিক আয় হয় ১,০০,০০০ টাকা, তাহলে রিটায়ারমেন্ট স্টেজে আপনার আয় হতে হবে ৭০ থেকে ৮০,০০০ টাকা। এটা কেন? তখন আপনার লাইফস্টাইল খরচ কমে যাবে অনেক কিছুতেই। সন্তানদের লেখাপড়ার যে খরচ বা তাদের জন্য যে ব্যয় সেটা আপনার লাগবে না। কিন্তু আপনার চিকিৎসা ব্যয় বাড়বে। এইসব হিসাব করে আপনাকে ৭০ থেকে ৮০,০০০ টাকা ইনকাম করা যায় এরকম ব্যবস্থা করতে হবে। আপনি যদি ডিপিএস করেন, এফডিআর করেন, সঞ্চয়পত্র কেনেন, বা আপনি যদি গোল্ড কিনতে পারেন সেটা করতে পারেন, যে হয়তো রিটায়ারমেন্ট স্টেজে সেটাকে ব্যবহার করলেন। আপনি ফ্ল্যাট কিনতে পারেন, জমি কিনতে পারেন। ফ্ল্যাট থেকে আপনি ভাড়া পাবেন। অর্থাৎ প্যাসিভ ইনকামের ব্যবস্থা আপনাকে করতে হবে, যেখান থেকে আপনি মাসে ৭০ থেকে ৮০,০০০ টাকা আনতে পারেন। তবে একটা বিষয় মনে রাখবেন, রিটায়ারমেন্ট যে সময়টা সেটা কখনো যেন আপনি কারো উপর নির্ভর না করেন। আপনি যেন নিজেকে অর্থনৈতিকভাবে আত্মনির্ভরশীল করে তুলতে পারেন। আপনি কোন জায়গায় ইনভেস্ট করতে পারেন, যে ইনভেস্টমেন্ট থেকে আপনি রিটার্ন পাবেন রিটায়ারমেন্ট স্টেজ থেকে। এখানে একটা বিষয় খেয়াল করা দরকার, সেটা হচ্ছে যে আপনি যে ইনভেস্ট করবেন সেটা সব ধরনের ইনভেস্টমেন্টই আসলে ঝুঁকিপূর্ণ। এক্সেপ্ট সঞ্চয়পত্র বা এরকম কয়েকটা খাত ছাড়া। বাকি সবকিছুই কিন্তু ঝুঁকিপূর্ণ।
তা আপনার বয়স যত কম হবে আপনি তত বেশি ঝুঁকি নিতে পারবেন। আপনি যদি রিটায়ারমেন্টের হিসেবটা যদি 25 বছর বয়স থেকে শুরু করতে পারেন, অল্প অল্প করে টাকা জমাতে পারেন, যে এই টাকাটা আমি জমাচ্ছি আমি রিটায়ারমেন্ট লাইফের জন্য, তাহলে সেটা খুব ভালো হয়। কিন্তু আপনার বয়স যদি 40 হয়ে যায়, 50 হয়ে যায়, তাহলে আপনার ঝুঁকি নেওয়ার সক্ষমতা কমবে। তা আমি আপনাদেরকে বলব যে 50 বছরের উপরে যদি আপনার বয়স হয়, তাহলে ঝুঁকিপূর্ণ জায়গায় ইনভেস্ট না করাই ভালো। যেগুলো কম ঝুঁকিপূর্ণ অথবা ঝুঁকিহীন সেগুলোতে আপনি ইনভেস্ট করেন, যাতে আপনি রিটায়ারমেন্ট লাইফে গিয়ে কিছু ইনকাম পান, যে ইনকাম থেকে আপনি চলতে পারবেন। এখানে আরেকটা রিপোর্ট আছে, সেটা আমি আপনাদেরকে বলি যে কত টাকা আসলে জমা করতে হবে। এখানে একটা হিসেব আছে, একটা হিসেব বলছে যে 4% একটা রুল। এই রুলটা জনপ্রিয় করে হলো উইলিয়াম বেনজেন। উনি বলছেন যে আপনি যে টাকা জমা করেছেন সেই টাকা থেকে যদি 4% হারে আপনি উত্তোলন করেন, তাহলে এটা দিয়ে আপনি আজীবন চলতে পারবেন, হয়তো 20-30 বছর আপনি চলতে পারবেন, মানে রিটায়ারমেন্টের পরে। সেটার একটা হিসেব ওনারা বলেছেন। তো আপনার যদি এখন রিটায়ারমেন্টের ব্যয় আপনি ধরেন 70 থেকে 80,000 টাকা, 80,000 টাকাই ধরেন, তাহলে আপনাকে এই হিসেবে 4% রুল হিসেবে 2,40,00,000 টাকার ফান্ড জেনারেট করতে হবে। অর্থাৎ আপনার যদি 2,40,00,000 টাকার ফান্ড জেনারেট করার সক্ষমতা তৈরি হয়, তাহলে আফটার রিটায়ারমেন্ট, অর্থাৎ 60 বছর বয়সের পরে আপনি আরো যদি 20 বছর নিজেকে চিন্তা করেন যে আল্লাহ চাহে তো আপনি বেঁচে থাকবেন, তাহলে আপনি চলতে পারবেন, আপনার কোনো সমস্যা হবে না অর্থনৈতিকভাবে, যদি এই টাকাটা আপনার থাকে। কিন্তু একটা বিষয় খেয়াল রাখতে হবে যে রিটায়ারমেন্টে যখন আপনি যাবেন তখন স্বাস্থ্য ব্যয়টা যেহেতু বেড়ে যায়, আয় বন্ধ হয়ে যায়, সুতরাং কোনোভাবেই যেন কারো উপর নির্ভরশীল না হয়ে পড়ে। আপনি যদি বৃদ্ধ বয়সে অর্থনৈতিকভাবে কারো উপর নির্ভরশীল হন, তাহলে আপনার জটিলতা বাড়বে জীবনে। আপনি শেষ বয়সের যে আনন্দ, সেটা আপনি উপভোগ করতে পারবেন না। আপনারা জানেন যে বাংলাদেশের গড় আয়ু এখন ৭৩ বছর। তাহলে ৬০ বছর বয়স পর্যন্ত যদি আপনি ইনকাম করেন, তাহলে অন্তত আরো ১৫-২০ বছর বাঁচার প্ল্যান আপনাকে করতে হবে। সেই চেষ্টাটা আপনি করেন। তো সুতরাং এই যে বিষয়গুলো আমি আপনাদেরকে বললাম, এই বিষয়গুলো হয়তো আপনাদেরকে হেল্প করবে। আমি দেখি আরো ২-১টা বিষয় বলি, সেটা হচ্ছে যে এমার্জেন্সি ফান্ড আর রিটায়ারমেন্ট ফান্ডের মধ্যে পার্থক্য আছে। এমার্জেন্সি ফান্ডটা হচ্ছে আপনি ইনকাম চলাকালীন অবস্থায় যদি কোনো দুর্ঘটনায় পড়েন, তাহলে এমার্জেন্সি ফান্ড আপনি ব্যবহার করবেন। ৬ মাস থেকে ১ বছরের এমার্জেন্সি ফান্ড আপনাকে এখন থেকেই শুরু করতে হবে। এই এমার্জেন্সি ফান্ড যে আপনি ৬ মাসের মধ্যে জমিয়ে ফেলতে পারবেন তা না। আপনি যদি ২৫ বছর বয়স বা ৩০ বছর বয়সে শুরু করেন, তাহলে ৫ বছর ১০ বছরের মধ্যে আপনি এই এমার্জেন্সি ফান্ড তৈরি করে ফেলতে পারবেন। এটা খুব দরকার। এই টাকাটা আপনি অন্য কোনো খাতে খরচ করবেন না। কেবলমাত্র ক্রিটিক্যাল সিচুয়েশনে আপনি এটা খরচ করবেন। কিন্তু রিটায়ারমেন্ট ফান্ড হচ্ছে কোনটা? যেটা আপনি ২৫ বছর বয়স বা ৩০ বছর বয়স থেকে জমাচ্ছেন, জমিয়ে রাখছেন আপনি ওটাকে। একটা বড় অ্যামাউন্ট হচ্ছে সঞ্চয়পত্র করছেন বা এফডিআর করছেন বা মিউচুয়াল ফান্ড ক্রয় করছেন বা অন্য কোনো ধরনের জায়গায় আপনি বিনিয়োগ করছেন, সেটা আপনি করছেন। আপনি ফ্ল্যাট কিনছেন যেখান থেকে ভাড়া পাবেন। এই ধরনের কাজগুলো আপনি করছেন। সেইটা কিন্তু ভবিষ্যতের জন্য। আর আপনি যে অন্যান্য যে খরচ চালানোর জন্য যেই একটা হিসেব আছে, রুল আছে, আমি আরেকটা রিলে বলেছি। 50% আপনার ইনকামের আপনি খরচ করবেন সংসারের জন্য। সেটা আপনি খরচ করবেন। বাকি টাকাগুলো কিন্তু জমাতে হবে। তো দেখা যায় যে আপনি ইনকামের যদি 20% জমাতে পারেন, তাহলে অর্থনৈতিক সক্ষমতা আপনি তৈরি করতে পারবেন। যেটা ভবিষ্যতে আপনার খুব কাজে দিবে। এখন হয়তো 20% আপনি জমাতে পারছেন না। কিন্তু আপনি টার্গেট রাখেন, পরিকল্পনা রাখেন যে একসময় আমি 20% সেভ করব। তাহলে দেখবেন আপনার ওই রিটায়ারমেন্ট নিয়ে, এমার্জেন্সি ফান্ড নিয়ে কোনো সমস্যা হবে না। এই চেষ্টাটা আমাদেরকে করতে হবে। আর আরেকটা বিষয় আমি বলে শেষ করব, সেটা হচ্ছে যে বাংলাদেশে দেখেন হেলথ ইন্সুরেন্স তেমন একটা নাই বললেই চলে। এবং প্রাইভেট সেক্টরের অবস্থা তো আপনারা দেখছেনই যে বিজনেস ভালো চলছে না। স্বাভাবিকভাবে জব সিকিউরিটিও তেমন একটা নাই। সেজন্য এই বিষয়গুলো আমাদেরকে চিন্তা করতে হবে। ইনফ্লেশন বাড়ছে, জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে। সুতরাং এই বিষয়টা কিন্তু চিন্তা করতে হবে। এবং আপনি যদি দীর্ঘমেয়াদী সঞ্চয়ের কথা চিন্তা করেন, তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট আপনাকে হেল্প করতে পারে। যে আপনি এখন যা জমাচ্ছেন, ১ বছর পরে আপনি যে প্রফিটটা পাবেন, সেটা আবার জমিয়ে রাখলেন। তারপরে পরের বছর প্রফিট পেলেন, সেটাও জমিয়ে রাখলেন। এভাবে যদি আপনি টাকা জমানোর একটা অভ্যাস তৈরি করতে পারেন, তাহলে দেখবেন আপনি অর্থনৈতিকভাবে সুরক্ষিত থাকবেন। একটা কথা মনে রাখবেন, আমাদের যে মানসিক চাপ, অস্থিরতা, সম্পর্কের যে অবনতি, বিভিন্ন ধরনের অসুবিধা, এগুলোর একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে অর্থনৈতিক সমস্যা। আমাদের চেষ্টা করতে হবে আমরা যতখানি সম্ভব আমরা অর্থনৈতিকভাবে নিজেদেরকে সুরক্ষিত রাখবো। সেই সাথে আমাদের পরিবারকেও আমরা সুরক্ষা দিব অর্থনৈতিকভাবে। এইটা আপনার আমার সবার দায়িত্ব। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই।